হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর 10 নম্বর চ্যাপ্টারের যে ত্রৈরাশিকের অঙ্কগুলো, কোষে দেখি 10.1-এর যে সমস্ত অঙ্ক আছে সেই সব কটা অঙ্ক আজকে তোমাদের দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। ত্রৈরাশিক বলতে কি বুঝি? আমরা যে ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছি, এর আগে তোমরা 7 ও সমানুপাতের যে অঙ্কগুলো করেছিলে, সেই সমানুপাতের অঙ্কগুলোই সেই নিয়মে এখানে করতে হবে। তাহলে প্রথমের অঙ্কটা আমরা করে নিই। কি আছে দেখো, প্রথমের অঙ্কটা, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো, এখানে অঙ্ক করার শুরুতেই প্রথমে তোমাকে লিখতে হবে কি, গণিতের ভাষায় সমস্যাটি। তার মানে অঙ্কটা আমাকে সাজাতে হবে, যেটা প্রশ্নতে বলে দিয়েছে সেটাকেই আমি সাজিয়ে লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি এই কথাটা লিখতে হবে আমাদের। দেখো, এবার তোমাকে অঙ্কটার মধ্যে যেটা বার করতে বলবে সেটাকে ডান দিকে রাখবো, আর আদার্স যেটা আছে সেটাকে বাঁ দিকে রাখবো। দেখো, কার কার মধ্যে বলেছে এখানে 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে, আর বলেছে 17 কিগ্রা চাল কিনতে কত টাকা লাগবে। তাহলে এখানে চালের দাম বার করতে বলেছে, সেটাকে রাখবো ডান দিকে। চালের দাম কিসে আছে? এককটাও ব্র্যাকেটে লিখে দেব, টাকাতে আছে। ঠিক আছে। আর আরেকটা কি আছে, চালের দামের সাথে চালের পরিমাণ দেওয়া আছে, সেটা রাখবো বাঁদিকে। চালের পরিমাণ সেটা কিসে আছে? এককটা কিগ্রায় আছে। বোঝা গেল? এবার দেখো, প্রথমে যে সম্পর্কটা দিয়েছে সেটাকে আমাকে সাজাতে হবে। কি বলেছে? 390 টাকায় 15 কিগ্রা চাল পাওয়া যায়। তাহলে 15 কিগ্রা, যেহেতু কিগ্রাটা প্রথমে লিখেছি তাই 15 কিগ্রা এইখানে হবে, আর 15 কিগ্রা চালের দাম কত হবে? 390 টাকা। এবার বলেছে যে 17 কিগ্রা চাল কিনতে কত টাকা লাগবে সেটা বার করতে হবে। তাহলে কোশ্চেন মার্ক দিয়ে সেটা পাশে এক্স দিয়ে দেবো। দেখো, প্রথমে এই অঙ্কটা করার শুরুতে আমাকে আগে সম্পর্ক বার করতে হবে। কি সম্পর্ক? মানে চালের পরিমাণের সাথে চালের দামটা কি সম্পর্ক আছে সেটা। দুটো সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কোনটা আমি বলছি। দেখো, যে 15 কিগ্রা চাল কিনতে আমাকে টাকা দিতে হয় 390 টাকা। এইবার মনে করো চালের পরিমাণটা বেড়ে গেছে। মনে করো আমি 15 কিগ্রা বদলে আমি 20 কিগ্রা চাল কিনবো, কিংবা 100 কিগ্রা চাল কিনবো। তাহলে 15 কিগ্রার দাম যদি 390 টাকা হয়, আমি 100 কিগ্রা চাল কিনবো, তাহলে আমাকে টাকার পরিমাণ অনেক বাড়াতে হবে। তাহলে আমি চালের পরিমাণও বেড়ে গেল, চালের দামও বেড়ে গেল। ঠিক আছে। আবার মনে করো 15 কিগ্রা চালের দাম 390 টাকা, এবার আমি 1 কিগ্রা চাল কিনবো। তাহলে 1 কিগ্রা চাল নিশ্চয়ই 15 কিগ্রা চালের থেকে অনেক কম টাকা দিতে হবে। তাহলে কি দেখলাম? চালের পরিমাণ কমলো, চালের দামও কমলো। দেখো, এই দিকে কমলে এদিকেও কমছে, এদিকে বাড়লে এদিকেও বাড়ছে। যদি এরকম থাকে তাহলে এটাকে বলা হয় সরল সম্পর্ক। আর ব্যস্ত কোনটা? মনে করো এদিকে বাড়লো এদিকে কমলো, অথবা এইদিকে কমলো এদিকে বাড়লো, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখতে হবে যে এখানে চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে। ঠিক আছে। আবার চালের পরিমাণ, তোমরা পুরো কথাটা লিখবে, আমি জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি। চালের পরিমাণ কমলে চালের দামও কমবে। সুতরাং বা অর্থাৎ চালের দাম ও চালের পরিমাণ পরস্পর সরল সমানুপাত। সরল সমানুপাত বা সরল সম্পর্ক বিদ্যমান, যেটা খুশি সেটা লিখতে পারো। যে চালের দাম ও চালের পরিমাণ পরস্পর সরল সমানুপাত, অথবা চালের দাম ও চালের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে বিদ্যমান। ঠিক আছে। তাহলে আমরা সরল সমানুপাত লিখলাম। এবার লিখব কি, এখানে কি সরল সমানুপাত, তো তাই লিখব সুতরাং সরল সমানুপাতটি হলো, এখানে একটা জিনিস বুঝবে, সমানুপাতটি আমাদের বার করতে হবে, সেটা আমরা 7-এ করেছি। সমানুপাতটি হলো, দেখো সমানুপাত কাকে বলে? দুটো অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে সমানুপাত বলে। মনে করো এখানে 2:3 আছে, এইটাকে আমি 2কেও 2 দিয়ে গুণ করলাম, 3কেও 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, মানে কি
এগুলোকে কি বলা হয়? সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য অনুপাত। যদি দুটো অনুপাতকেই আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, দুটো পদকেই, তাহলে যে অনুপাতটা পাবো সেটাকে সমতুল্য অনুপাত বলে। তাহলে 2:3, 2 দিয়ে গুণ করলাম, 4:6 পেলাম। তাহলে এই দুটো অনুপাত সমান, তো তাই আমরা বলতে পারি 2:3 এইটা সমানুপাতের চিহ্ন 4:6। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সরল সমানুপাত। দেখো, এটা যদি ব্যস্ত সমানুপাত হতো তখন কি হতো? 2:3 ব্যস্ত সমানুপাত। এই অঙ্কগুলো আমরা সমানুপাতের ক্ষেত্রে করেছি। 2:3 ব্যস্ত অনুপাতটা উল্টে যায়, 2:3 ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:2। সেটা ব্যস্ত যখন করাবো তখন বোঝাবো। এখন জাস্ট এইটা বোঝো যে সরল সমানুপাত কি করে। দুটো অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে সরল সমানুপাত বলে বা সমানুপাত বলে। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা এইখানে এইটার অনুপাতটা বার করব, সমানুপাতটা বার করব। দেখো, অনুপাতের ক্ষেত্রে আমরা জানি কি সমজাতীয় রাশির অনুপাত বার করা হয়। চালের পরিমাণের সাথে চালের পরিমাণেরই অনুপাত হবে, চালের দামের সাথে চালের দামেরই অনুপাত হবে। তাহলে এখানে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই দুটো অনুপাত সমান মানে সমানুপাত বার করব। প্রথমেরটা প্রথমে থাকবে, তারপরেরটা পরে থাকবে। তাহলে 15-র সাথে 17 অনুপাত, এটা সমানুপাতের চিহ্ন দেব। যেহেতু এটা সরল সমানুপাত তাই এইটার সাথে এইটাই হবে, এটার সাথে এইটাই হবে। কেন? দেখো, এইটার সাথে 15-র সাথে কত? 390, আর 17-র সাথে হবে x। বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে সরল সমানুপাত, তাই যেটা আছে সেটাই লিখে দিলাম, 15:17, 390:x। তাহলে ঠিক আছে। যদি এখানে ব্যস্ত সমানুপাত হতো তাহলে এই জিনিসটা উল্টে যেত। কেন কি? এইটার উল্টোই তো ব্যস্ত সমানুপাত। এইটা সমান হলে সমানুপাত সরল, আর এটার উল্টো মানে তখন এটা উল্টে যেত, x:390। সেই অঙ্ক করাবো, এর পরেই আছে। তো এখন সরল সমানুপাতের অঙ্ক করলাম। বোঝা গেল? এইবার আমরা কার মান বার করব? এই x এর মান বার করব। এবার সুতরাং দিয়ে লিখব, এই অনুপাতটাকে সাজাবো। কিভাবে সাজাবো? 15/17, যেহেতু এই অনুপাতটা সমান, তাই আমরা লিখতে পারি কি এইটা সমান সমান এইটা, তাই 15/17 সমান সমান 390/x। তাহলে এখানে দেখো দুটো ভগ্নাংশ সমান সমান চলে এসছে। তাহলে এবার আমরা কি করব? ক্রস গুণ করব। ঠিক আছে, আমরা করেছি। তাহলে বা দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে 15-র সাথে কত গুণ হচ্ছে বলো? x। 15-র সাথে x গুণ হচ্ছে সমান সমান 390-এর সাথে 17 গুণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার কি করব? x এর মান বার করব। তাহলে x এর মানটাকে বাঁ পাশে রেখে বাকি যেটা আছে সেটাকে অন্য দিকে নিয়ে যাব। কি হবে? উল্টে যায়, তাই তো? গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, আমরা এগুলো জানি, তাই তো? তাহলে x সমান সমান কি লিখব? এই পাশে কি আছে সেটাকে আগে লিখে নেব, 390 গুণ 17। আর দেখো, 15টা x এর সাথে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এইবার আমরা কি করব? কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করে 5 দিয়ে 390-এর সাথে 3×5 = 15, আর 5 দিয়ে কাটলে 5×7 = 35, 35 আর 4 মানে 40 হচ্ছে, 5×8 = 40। ঠিক আছে, তার মানে কত পেলাম? এটাকে আমরা এখানে লিখছি 78 গুণ 17, আর নিচে পেলাম 3। 3 দিয়ে আবার কাটাকুটি করো 78-কে, 3 দুগুণে 6, 3 × 6 = 18। দেখো, এখানে 26 আর 17 পেলাম গুণ আকারে। তাহলে এবার গুণ করতে হবে। 6 × 7 = 42, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 6 × 6 = 18 আর 6 24, হাতে 2, 2 × 2 2 আর 2 4, 442। ঠিক আছে, এটা উত্তর পেলাম। এবার উত্তর লিখব কি? 17 কিগ্রা চালের দাম কত? 442 টাকা। এবার উত্তর লিখলেই হয়ে যাবে। দেখো, আশা করি বোঝা গেছে। খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি তাও না বোঝো, ভিডিওটা রিভাইজ করে দেখে নেবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে কোন প্রশ্নটা বুঝতে পারোনি, আর বুঝলেও অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলো এবার পরের অঙ্কটা করতে থাকি। দেখো, এবার 2-এর অঙ্কটা। ভেঙ্কট মামা, বাবা নামও তো ভেঙ্কট মামা। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। একই জিনিস। ঠিক আছে, তাহলে একইভাবে লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বার করতে বলেছে এখানে? কার সম্পর্ক? 20 মিটার ছিট কাপড় আর 4টি জামা তৈরি করলেন। তাহলে 12টি জামায় কত মিটার ছিট কাপড় লাগবে? তাহলে ছিট কাপড় বার করতে বলেছে, তাহলে এখানে লিখব ছিট কাপড় কিসে আছে? মিটার। আর এই পাশে কি লিখব? জামা কিসে আছে? টিতে আছে। কেমন? দেখো, প্রথম সম্পর্কটা কি বলেছে? 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করেন। তাহলে 4টি জামা 20 মিটার ছিট কাপড়। তারপরে বলেছে 12টি জামায়
কত মিটার ছিট কাপড় লাগবে সেটা বার করতে হবে। তাহলে একইভাবে লেখো যে এখানে জামার পরিমাণ বাড়লে ছিট কাপড় কি হবে বলো, বাড়বে না কমবে? 4টি জামা বানাতে 20 মিটার ছিট কাপড় লাগে। 4টির বদলে মনে করো আমি 100টি জামা বানাবো, তাহলে আমাকে নিশ্চয়ই অনেক পরিমাণ ছিট কাপড় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে বাড়লো এখানে বাড়লো, তাহলে সরল সম্পর্ক। অথবা এখানে যদি কমে, দেখো 4টি জামায় 20 মিটার, 1টি জামা বানাবো, তাহলে আমার নিশ্চয়ই অল্প ছিট কাপড়ে হয়ে যাবে, তাই তো? তাই জামার পরিমাণ বাড়লে ছিট কাপড় ও বাড়বে। আবার জামার পরিমাণ কমলে ছিট কাপড়ও কমবে বা কম লাগবে। ঠিক আছে, তাই বা অর্থাৎ জামার পরিমাণ ও ছিট কাপড় বা কাপড় পরস্পর কি আছে? সরল সমানুপাত। পরস্পর সরল সম্পর্ক বিদ্যমান বা সরল সমানুপাত। ঠিক আছে, আচ্ছা তোমরা এই জিনিসটা শুধু লিখতে পারো, হ্যাঁ, তোমাদের এই জিনিসটা না লিখলেও চলবে। কেমন? তোমরা যদি এইভাবে লেখো যে এখানে জামার পরিমাণ ও ছিট কাপড় পরস্পর সরল সমানুপাত, এই লাইনটা লিখলেও হয়ে যাবে। আবার যদি চাও যে না আমরা বুঝে নিয়ে লিখে তারপরে করব, তাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো? সুতরাং সরল সমানুপাতটি হলো কি হবে বলো? যেহেতু সরল সম্পর্কে আছে, তাহলে এটার সাথে সোজাসুজি এটার অনুপাত হয়ে যাবে। তাহলে কি লিখবো? 4:12 সমানুপাত 20:x। একইভাবে লিখবো সুতরাং 4/12 সমান 20/x। ক্রস গুণ করব, তাহলে কি হবে বলো? বা দিয়ে 4 গুণ x সমান 12 গুণ 20। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করব। তাহলে x এর সাথে 4টা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আছে 12 গুণ 20, তার সাথে 4 ভাগ হয়ে যাবে, তার মানে 4 দিয়ে কাটো, 4 5 20 সমান x এর মান কত পেলাম? 5×12 60। তার মানে উত্তর কি লিখব? যে 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। বোঝা গেছে? তো চলো এবার 3-এর অঙ্কটা করি। দেখো এবার 3-এর অঙ্কটা কি আছে? বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। মানে একটা পুকুর কাটবে, 30 জনের 15 দিন সময় লাগবে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিনে কাজটি শেষ করতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে একই সিস্টেম। তাহলে কি লিখবো? গণিতের ভাষার সমস্যাটি হলো কি সম্পর্ক সেটা আমাকে খুঁজে বার করতে হবে। 30 জন লোকের 15 দিন সময় লাগে, তাহলে 25 জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে এখানে সময় বার করতে বলেছে, তাই সময় চলে আসবে ডান দিকে। সময়টা কিসে আছে? দিনে আছে। লোক সংখ্যা সেটা কিসে আছে? জোনে আছে। বোঝা গেল? এবার প্রথম লাইনটা কি বলেছে? 30 জন লোকের 15 দিন সময় লাগে। তাহলে 30 জন লোকের সময় লাগে হচ্ছে 15 দিন। তাহলে 25 জন লোকের কতদিন সময় লাগবে সেটা হিসাব করি। তাহলে একইভাবে লিখবো যে এখানে লোক সংখ্যা অথবা লোক বাড়লে সময় কম লাগবে না বেশি লাগবে সেটা আমাকে বের করতে হবে। দেখো 30 জন লোক একটি পুকুর কাটছে 15 দিনে। এবার মনে করো 30 জন লোকের বদলে 100 জন লোক আমি নিয়োগ করলাম। তাহলে 100 জন লোক, আমি অনেক জনসংখ্যা পেয়ে গেছি। তাহলে অনেক জনসংখ্যা ওই একই পুকুর কাটতে কি 15 দিন সময় লাগবে না তার চেয়ে কম লাগবে? নিশ্চয়ই তার চেয়ে কম লাগবে। কেন? 30 জনের লাগতো 15 দিন, আমি সেখানে 100 জন কাজে লাগিয়েছি। তাহলে 100 জনের আমার 15 থেকে অনেক কম দিনে কাজটি শেষ হয়ে যাবে। আবার যদি মনে করো 30 জন 15 দিনে সময় পুকুর কাটে, এবার একজন কাটবে, তাহলে একজন যদি কাটে নিশ্চয়ই 15 দিনের অনেক বেশি দিন লাগবে, তাই তো? 30 জনের লাগে 15 দিন, তাহলে একজন আমি একা কাটবো, তাহলে তো আমার মোটামুটি 100 দিনের বেশি সময় লেগে যাবে, তাই তো? তাহলে দেখো এইদিকে বাড়ছে এইদিকে কমছে, লোক সংখ্যা বেড়ে গেলে সময় কমে যাচ্ছে, লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগছে। তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা সরল আর রইল না, সেটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তাই কী হবে? লোক সংখ্যা বাড়লে সময়
কমবে বা কম লাগবে, আবার লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ঠিক আছে, অর্থাৎ লোক সংখ্যা, তোমরা পুরো ডিটেলসে লিখবে, হ্যাঁ, লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাত বা ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, এবার কি লিখবো, আগেরগুলো লিখেছি সরল সমানুপাতটি হলো, এখানে কি লিখবো, ব্যস্ত সমানুপাতটি হলো, ব্যস্ত সমানুপাতটি হলো। কি হবে বলো, ব্যস্ত সমানুপাত মানে কি, এই অনুপাতটার সাথে এই অনুপাতটা উল্টে যাবে, সেটাই হচ্ছে ব্যস্ত সমানুপাত। তার মানে কি লিখবো, 30:25 সমানুপাত, এখানে হবে x আর এখানে হবে 15। বোঝা গেল? দেখো এখানে অনুপাতটা উল্টে গেল যেহেতু ব্যস্ত অনুপাত। এবার অর্থাৎ কি লিখবো, সুতরাং কি হবে, 30/25 সমান সমান x/15। কেন কি, x প্রথমে আছে তাই এক্সটা উপরে হবে, 15টা শেষে আছে তাই 15টা নিচে হবে। একইভাবে ক্রস গুণ করব এইভাবে, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 25-এর সাথে x, 25 গুণ x, আর এই পাশে 30 গুণ 15। দেখো এখানে তোমরা বলতে পারো যে 30-এর সাথে 15 গুণ করলে তো সেটা এই পাশে হচ্ছে, তাই না, আর 25-এর সাথে x গুণ করলে তো সেটা এই পাশে হচ্ছে। দেখো সেটা কোনো ব্যাপার না, আমি দেখো সম্পূর্ণটা 25 গুণ এক্সটা এই পাশে ছিল সেটাকে আমি এই পাশে লিখেছি, আর এই পাশে 30 গুণ 15টা এই পাশে নিয়ে চলে এসেছে, মানে পুরো এক পাশ, ডান পাশ বাম পাশ অল্টারনেট করা যায়, ওটা কোনো অসুবিধা নেই। যেহেতু আমি এক্সের মানটা বার করব তাই এক্সের মানটাকে পুরোপুরি আমি বাঁ দিকে রেখে অঙ্কটা করলাম। ঠিক আছে, তাহলে এবার এক্সের মান বার করব এখানে, আর এই পাশে কি আছে, 30 গুণ 15, আর এক্সের সাথে 25 গুণ আছে, এই পাশে হয়ে যাবে ভাগ। এবার কাটাকুটি করতে হবে, 25 আর 30-এর মধ্যে কাটো, 5×5 = 25, 5×6 = 30, 5 দিয়ে 3×5 = 15, তার মানে কত পেলাম, 3×6 = 18। এটা হয়ে যাবে উত্তর। তার মানে কি লিখবো, 25 জন লোকের পুকুরটি কাটতে 18 দিন সময় লাগবে। আশা করি বোঝা গেছে। তো চলো এবার 4-এর অঙ্কটা করি। কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো সেটা হিসাব করি। তাহলে একইভাবে গণিতের ভাষার সমস্যাটি হলো, এখানে কি বলেছে, একটা বলেছে গতিবেগ, মানে ঘন্টায় 40 কিলোমিটার, এটাকে গতিবেগ বলা হয়। ঠিক আছে, ঘন্টায় 40 কিলোমিটার, আরেকটা বলেছে ঘন্টায় 50 কিলোমিটারে গেলে কত সময় লাগবে। তাহলে একটা চেয়েছে সময়টাকে রাখবো ডান দিকে, কিসে বার করতে হবে, ঘন্টায়। ঠিক আছে, আরেকটা আছে গতিবেগ। দেখো গতিবেগ এখানে কি আছে, কিলোমিটার পার ঘন্টা, তাই তো, কিলোমিটার মানে কিমি পার ঘন্টা, এটা হচ্ছে গতিবেগের একক। ঠিক আছে, দেখো প্রথমেরটা বলেছে 40 কিলোমিটার 5 ঘন্টায়। ঠিক আছে, তার 40 কিলোমিটার যদি গতিবেগে যায় তাহলে সময় লাগে আমার 5 ঘন্টা, সেখানে যদি 50 কিলোমিটার গতিবেগে যাবে তাহলে কত সময় লাগবে। দেখো এখানে গতিবেগ বেড়ে গেল। গতিবেগ বলতে কি বুঝি, একটা বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, ঠিক আছে, তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, সাইকেলটা আস্তে চালাচ্ছ, সেই যে আস্তে চালাচ্ছি তার মানে কি, স্কুলে যেতে তোমার মনে করো আধ ঘন্টা সময় লাগলো, তাহলে আধ ঘন্টায় তুমি মনে করো 5 কিলোমিটার গেলে। ঠিক আছে, তাহলে তোমার সময়টা কত লাগলো, আধ ঘন্টা গেলে 5 কিলোমিটার। এবার মনে করো তুমি জোরে চালালে, ঠিক আছে, জোরে চালালে সেটা 15 মিনিটে পৌঁছে গেলে। তাহলে এই যে একটা আস্তে চালানো একটা জোরে চালানো, এগুলোকেই বলা হয় গতিবেগ। এটাকে কিসে বার করে, কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় কত দূরত্ব যাবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে কি বার করবে, একইভাবে সম্পর্ক বার করতে হবে। আমি মুখে বলছি তোমরা লেখো, এখানে গতিবেগ বাড়লে সময় কি কম লাগবে না বেশি লাগবে বলো, অবশ্যই কমবে। কেন, আমি গতিবেগ বাড়াচ্ছি মানে সাইকেলের গতিবেগ মনে করো জোরে বাড়িয়ে দিলাম, তাহলে আমার সময়টা অবশ্যই কমে যাবে। তাই গতিবেগ বাড়লে সময় কমবে, লিখে দিই, বেগ বাড়লে সময় কমবে, আর যদি বেগ কমে তাহলে সময় বাড়বে, তাই তো। অর্থাৎ গতিবেগ ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাত। ঠিক আছে, ব্যস্ত সমানুপাত পেলাম। তাহলে এবার কি লিখবো, সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো কি হবে বলো, 40:50 সমানুপাত x:5। তাহলে একইভাবে সুতরাং দিয়ে কি লিখবো, 40/50 = x/5। এবার ক্রস গুণ করতে হবে, বা
কী হবে এক্স গুণ 50 সমান সমান 40 গুণ 5, বা এক্সের মান বার করব, অতএব কী হবে 40 গুণ 5, আর 50টা যেহেতু এক্সের সাথে গুণ আছে তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 0-এর সাথে 0 কেটে গেল, 5-এর সাথে 5 কেটে গেল, কী পড়ে রইলো শুধু 4 পড়ে রইলো। অর্থাৎ কি 50 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার গেলে কাকিমার সময় লাগবে 4 ঘন্টা। ঠিক আছে, তো চলো এবার 5-এর অঙ্কটা করি। দেখো এবার 5-এরটা, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? তাহলে এখানে কী বার করতে বলেছে? একটা লোক সংখ্যা, খাবারের সময়, তাই তো 4000 জন লোকের 9 দিন খাবার মজুদ ছিল। তাহলে এখানে লিখব কি 4000 জন লোক ছিল, প্রথমে 9 দিনের জন্য খাবার মজুদ ছিল। এইবার তোমাকে বলেছে 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। তার মানে দেখো 4000 জন লোকের 3 দিন খাবার হয়ে গেছে, তাহলে আর কতদিন পড়ে রইলো? 6 দিন পড়ে রইলো। ব্যাপারটা ভালো মতো বুঝবে। 4000 জন লোকের 9 দিনের জন্য খাবার মজুদ ছিল, তাহলে 3 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 4000 জন লোক আর কতদিন খাবে? 6 দিন খাবে। এইবার বলেছে যে যদি লোকগুলো অন্য জায়গায় চলে না যেত তাহলে 4000 জন লোকের 6 দিনে খাবারটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু বলেছে যে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, তাহলে ছিল 4000 জন, অন্য জায়গায় চলে গেলেন 1000 জন, তাহলে রয়ে গেলেন কত? 3000 জন। তাহলে বলেছে এই 3000 জন লোকের কতদিন খাবারটি চলবে সেটাই বার করতে হবে। আশা করি বোঝা গেছে। তো চলো এবার সম্পর্ক বার করব। দেখো এখানে লোক সংখ্যা, দেখো 4000 জন লোকের 6 দিন খাবার চলতো, 4000 জন লোকের বদলে মনে করো 10,000 জন লোক খাবে, 4000 জন লোকের বদলে 10,000 জন লোক খাবে, তাহলে খাবারটি তো অল্প দিনেই শেষ হয়ে যাবে, তাই তো? 4000 জন লোক যদি 6 দিনে শেষ করতো, 10,000 জন মানে অনেক লোক চলে এসছে, তাহলে খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে দিনটা কমে যাবে, তাই তো? তা দেখো লোক সংখ্যা বাড়লে সময় কমে যাচ্ছে, মানে খাবারের সময় কমে যাচ্ছে, বা লোক সংখ্যা যদি কমে তাহলে খাবারের সময় বেড়ে যাবে। যেহেতু এখানে লোক সংখ্যা কমে গেছে, 6 দিনের জায়গায় আরও 2 দিন বেশি খেতে পারবে, তাই ওই দুটো লাইন লেখো যে এখানে লোক সংখ্যা বাড়লে খাবারের সময় কমবে এবং লোক সংখ্যা কমলে খাবারের সময় বাড়বে। অর্থাৎ লোক সংখ্যা ও খাবারের সময় পরস্পর ব্যস্ত সমানুপাত। কেমন? এবার কি লিখব? সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো, পুরো লিখবে কথাটা কিন্তু, ঠিক আছে? কি হবে? একইভাবে 4000 অনুপাত 3000, যেহেতু এটা ব্যস্ত সমানুপাত তাই এটা উল্টে যাবে, x:6। সুতরাং 4000/3000 সমান x/6। দেখো এই অনুপাতের মধ্যে কাটাকুটি করতে পারো, ঠিক আছে? তাহলে কাটাকুটি করে তো 0 0 0 0 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? 4/3। এবার ক্রস গুণ করো, এক্সের সাথে কত গুণ হচ্ছে? 3, আর এখানে 4-এর সাথে কত গুণ হলো? 6, বা x সমান কি হবে? 4 গুণ 6 ভাগ 3। 3 দিয়ে কাটাকুটি করো, 3 দুগুণে 6, অর্থাৎ 4 দুগুণে 8। এটাই হবে অ্যান্সার। কেমন? তাহলে কি হবে? 3000 জন লোকের ওই পরিমাণ খাবার 8 দিন চলবে। বোঝা গেল? তো চলো এবার পরের অঙ্ক করি। 6 অঙ্কটা, নাসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে সেটা হিসাব করি। তাহলে দেখো এখানে 42 জন লোকের কতদিন সময় লাগে? 24 দিন। তাহলে একটা সদস্য সংখ্যা আর একটা সময়, তাহলে 42 জন লোকের 24 দিনে একটি জমি চাষ করতে সময় নেয়, ঠিক আছে? তাহলে বলেছে 6 জন লোক অসুস্থ হয়ে গেল, তাহলে যদি অসুস্থ না হতো 42 জনের 24 দিনে কাজটি শেষ হয়ে যেত। এখানে বলেছে যে 6 জন লোক অসুস্থ হয়ে গেছে, তার মানে কতজন পড়ে আছে? বিয়োগ করো, 6 6 12 মানে 36 জনের কতদিন সময় লাগবে চাষ করতে সেটাই বার করতে হবে। তাহলে একইভাবে লিখব, এখানে সদস্য বাড়লে সময় কম লাগবে না বেশি লাগবে? জমি চাষ করতে সময় কমবে না? দেখো যদি সদস্য 42 জনের লাগে 24 দিন একটি জমি চাষ করতে, এখানে মনে করো 100 জন জমি চাষ করবে, তাহলে 24 দিনে তো অনেক কম দিনে কাজটি শেষ হয়ে যাবে। কেন? আমার সদস্য অনেক বেড়ে গেছে, তাহলে সদস্য বাড়ছে তাই সময় কমে যাচ্ছে। সদস্য যদি কমে যায় তাহলে আমার সময় বেশি লাগবে। কেন? একজন যদি জমি চাষ করে তাহলে আমাকে 24 দিনের বেশি সময় লাগবে, তাই তো? তাই এখানে কি হবে? সদস্য বাড়লে সময় কম লাগবে, সময়
কম লাগবে, আবার সদস্য কমলে সময় বেশি লাগবে। সুতরাং সদস্য সংখ্যা ও সময় পরস্পর কি আছে, ব্যস্ত সম্পর্কে আছে, পরস্পর ব্যস্ত সমানুপাত বা ব্যস্ত সম্পর্ক বিদ্যমান বা ব্যস্ত সমানুপাত। সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো কি হবে বলো, একইভাবে 42:36 সমানুপাত x:24, যেহেতু এটা ব্যস্ত সমানুপাত। সুতরাং কি হবে, এটাকে ভগ্নাংশ আকারে লিখব, 42/36 সমান x/24, ক্রস গুণ করতে হবে, কি হবে x গুণ 36 সমান 42 গুণ 24। তার মানে কি হবে, x এর মান কি হবে, বা x সমান ওই পাশে আছে 42 গুণ 24 আর নিচে আসবে 36, কেন 36 x এর সাথে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকুটি করো, 6 দিয়ে কাটো, 6 6 36, 24কে 6 দিয়ে কাটলে 4 6 24, 6 দিয়ে 42কে কাটলে 6 7 42, তার মানে কত পাচ্ছি দেখো, 4 7 28। সুতরাং x সমান 28, অর্থাৎ কি 36 জন, বাকি 36 জন সদস্যের ওই জমি চাষ করতে সময় লাগবে 28 দিন। বোঝা গেছে? চলো এবার 7এর অঙ্কটা করি। এবার 7এর অঙ্কটা পড়ছি। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? দেখো এখানে 3টি সম্পর্ক দিয়েছে, যদিও যন্ত্রাংশ, মেশিন, সময়। তাহলে এখানে দেখো যে 1000টি যন্ত্রাংশ 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তোমাকে বলেছে যন্ত্রাংশ একই পরিমাণ আছে, মানে 1000টি আছে, 2টি মেশিন আরও বসানো হলো, তাহলে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো 1000টি যন্ত্রাংশ 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তোমাকে বলেছে সেই 1000টি যন্ত্রাংশ থাকবে, ঠিক আছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করবে, কত, আরও 2টি মেশিন বাড়ানো হলো, তার মানে ছিল 16 আরও 2 12, অর্থাৎ 18টি মেশিনের কতগুলো সময়, মানে কতদিন সময় লাগবে সেটা বার করতে হবে। দেখো এখানে যেহেতু যন্ত্রাংশটা স্থির আছে তাই যন্ত্রাংশটা আমরা ধরবো না, এটা না লিখলেও হবে, আমি তোমাদের এমনি লিখে দেখিয়ে দিলাম, কিন্তু এটা না লিখলেও চলবে। কেন না লিখলেও চলবে, যন্ত্রাংশ আমার একই পরিমাণ আছে, যদি উল্টো থাকতো মানে একটু কমতে পারতো তাহলে সেক্ষেত্রে আলাদা নিয়ম হয়ে যেত। যেহেতু এটা একই আছে তাই এটাকে আমরা ধরবো না, ঠিক আছে। কি মেশিন আছে আর সময় আছে, তাই লিখবো এখানে মেশিন যদি বাড়ে, মেশিন বাড়লে সময় কম লাগবে না বেশি লাগবে বলো? আমার 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন সময় লাগে। এবার মনে করো আমার 100টি মেশিন লাগাবো, ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করব, তাহলে 100টি মেশিনের আমার নিশ্চয়ই অনেক কম দিনে হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে দেখো মেশিন বেড়ে গেল, সময় কমে যাচ্ছে। মেশিন যদি কমিয়ে দিই, মনে করো 16টি মেশিনের জায়গায় 1টি মেশিন দিয়ে দিলাম, তাহলে আমার সময় অনেক বেশি লাগবে, তাই তো? যেহেতু মেশিন কমে গেছে তাই মেশিন বাড়লে সময় কম লাগবে, আর যদি মেশিন কমে তাহলে সময় কি হবে, অনেক বেশি লাগবে। সুতরাং এখানে মেশিন ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাত, সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সব একই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাহলে সমানুপাতটি বার করব, ব্যস্ত যেহেতু তাই 16:18 সমানুপাত x:27। একইভাবে সুতরাং 16/18 সমান x/27, ক্রস গুণ করব, কি হবে, x এর সাথে 18 গুণ হবে আর 16-র সাথে 27 গুণ হবে, অর্থাৎ বা x এর মান কি পাচ্ছি দেখো, এই পাশে আছে 16 গুণ 27 আর এই পাশে 18 দিয়ে ভাগ হয়ে যাবে, কেন 18 x এর সাথে গুণ আছে। এবার কাটাকুটি করো, 9 দিয়ে কাটিয়ে দেখো, 9 দুগুণে 18, 3 নং 27, 2 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, অর্থাৎ x এর মান কত পেলাম, 3 × 24। তাহলে কি হবে দেখো, 18টি মেশিন ওই 1000টি যন্ত্রাংশ বানাতে কতদিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে। তাহলে 7এর অঙ্কটাও হয়ে গেল। এরপরে দেখো 8এর অঙ্কগুলো কি বলেছে, এক একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, তোমাকে গল্প তৈরি করতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর করতে হবে। এগুলো কলাম না, এগুলোর দরকার হবে না।
তো 7 পর্যন্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। তো কোষে দেখি 10.1 অঙ্কগুলো হয়ে গেল। এর পরের দিন আমরা কি করব, কোষে দেখি 10.2 অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো। আর তাহলে পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনে পেয়ে যাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো। টাটা।